রাজীব কান্তি রায় মহাশয়কে। কেউ যদি মনে করে থাকে যে ওয়াকফ ব্যাপারটা তো ইসলামের ব্যাপার, ওয়াকফ ব্যাপারটা তো মুসলমানদের ব্যাপার, তাদেরকে বলে রাখি, না বন্ধু, এটা আমার দেশের ব্যাপার, এটা আমার দেশের জনগণের ব্যাপার, এটা আমার দেশের সংবিধানের ব্যাপার। তাই আমাদের দেশের 140 কোটি নাগরিকের প্রত্যেকের এটা সাংবিধানিক কর্তব্য। আরো প্যাচ করতে হবে, আরো বৃহত্তর ষড়যন্ত্র করতে হবে, আর সেই বৃহত্তর ষড়যন্ত্রের নাম এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে গোটা ভারতবর্ষের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই কিন্তু গর্জে উঠেছে। আজ আপনাদের ওয়াকফ সম্পত্তির উপর হাত পড়েছে। আজ যদি আমরা হিন্দুরা আপনাদের পাশে না দাঁড়াই, দুদিন পরে ওরা আমার শনি মন্দিরের ওপর হাত দেবে, ওরা আমার শীতলা মন্দিরের ওপর হাত দেবে, আমার দেবত্ব সম্পত্তি গ্রাস করবে। সেদিন কিন্তু আর আমাকে রুখে দাঁড়ানোর জায়গা দেবে না ওরা। তাই আজকে আমাদের পবিত্র কর্তব্য, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই এই ওয়াকফ আন্দোলনে আপনাদের পাশে এসে দাঁড়ানোর। তাই আমরা সবাই আপনাদের পাশে আছি। আপনাদের এই গণ আন্দোলন সফল হোক, সফল হোক, সফল হোক। কারণ এই আন্দোলন শুধু ওয়াকফ আন্দোলন নয়, এই আন্দোলন দেশের সংবিধান রক্ষা করার আন্দোলন, এই আন্দোলন দেশের স্বাধীনতা রক্ষার আন্দোলন। এই আন্দোলন আমাদেরকে জিততেই হবে, জিততেই হবে, জিততেই হবে। ধন্যবাদ। যখন মোদিজি দেখতে পাচ্ছেন এ তো মুশকিলে পড়া গেল, এ তো বিল তো আমি রাতের অন্ধকারে পাশ করিয়ে দিলাম, ভোর রাত্রে পাশ করিয়ে দিলাম বিলটা, কিন্তু সেই বিলটা ইমপ্লিমেন্ট করব কি করে? যেখানে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি সেখানেই তো হিন্দু, মুসলিম সবাই একসঙ্গে লড়ে যাচ্ছে। কেন লড়ে যাবে না বলুন? এই ওয়াকফ সম্পত্তি কি শুধু মুসলমানদের সম্পত্তি? তাতে আমাদের দেশের সহনাগরিকদের কোনো অধিকার নেই? না বন্ধু, আপনি গিয়ে দেখুন কলকাতার বাক্সার কাছে যে ইসলামিয়া হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে চিকিৎসা করানোর জন্য কি কারো জাত ধর্ম জিজ্ঞাসা করা হয়? না, করা হয় না। কারণ এই ওয়াকফ সম্পত্তি দেশের প্রতিটা মানুষের জন্য। আলিয়া ইউনিভার্সিটিতে শুধু মুসলমানরা পড়াশোনা করতে যায়, হিন্দু ছেলেরা পড়াশোনা করতে যায় না? অবশ্যই যায়। আজকে এরা ওয়াকফ সম্পত্তিটা কেড়ে নেওয়ার ধান্দা করছে। নতুন করে নাটক হচ্ছে আপনার। যখন দেখছেন যে ওয়াকফ আন্দোলন নিয়ে গোটা দেশের মানুষ আন্দোলনের পথে নেমেছে, তখন মানুষের নজর ঘোরানোর জন্য এই সব হচ্ছে। দেশের মানুষ এটা বুঝতে পেরে গেছে। আপনার নাটক আর চলবে না মোদিজি। এই মাঠে উপস্থিত আমার সকল ভাই বন্ধুদের বলছি, মনে রাখবেন 2024 সালে আপনারা এক হয়েছিলেন, তাই এই ভারতীয় জনতা পার্টিকে একটু নাড়ানো গেছে, তাদেরকে এখনো তাড়ানো যায়নি। তাই আপনারা নিশ্চিন্তে ঘরে বসে থাকবেন না, আপনারা এখনো পথে নামুন, লড়াই করুন। আমরা ততদিন পর্যন্ত শান্তিতে ঘুমাবো না যতদিন না এই ভারতীয় জনতা পার্টিকে দেশ থেকে তাড়াতে পাচ্ছি। এইটাই আমাদের লক্ষ্য হবে এবং সেই লক্ষ্যের এই ওয়াকফ আন্দোলন হবে একটা বড় প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে দেশের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলেই রয়েছে। রাজনৈতিক কথা হয়তো বলবো না, কিন্তু তবু একটা কথা বলে যাই, মনে রাখবেন একটার পর একটা বাঁধ ভেঙে যাচ্ছে, একটার পর একটা দুর্গের পতন হচ্ছে। আপনারা দেখে যাচ্ছেন যে যত বিরোধী রাজ্য রয়েছে, একটার পর একটা রাজ্য ভারতীয় জনতা পার্টি ছলে বলে কৌশলে কেড়ে নিচ্ছে। দিল্লি দখল হয়ে গেছে, এর মধ্যে টিম টিম করে এই পূর্ব ভারতে টিকে রয়েছে এই আমার আপনার রাজ্য পশ্চিমবঙ্গ। আন্দোলন আমাদের করতে হবে, কারণ পথই
আমাদের পথ দেখাবে, লড়াই আন্দোলনই আমাদেরকে রাস্তা দেখাবে। আন্দোলন আমাদের করতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে। সেই নাদির শাহ এসেছিল ভারত আক্রমণ করার জন্য, সেই আহমদ শাহ আবদালি এসেছিল ভারত আক্রমণ করার জন্য। আজকে অমিত শাহ আবার আসতে শুরু করেছে এই ভারতবর্ষে। বন্ধু, আপনারা জোট বাঁধুন, এই রাজ্যে 1 ইঞ্চি জমিও যেন অমিত শাহের জন্য আর তার দলের কারো জন্য যেন 1 ইঞ্চি জমিও আর অবশিষ্ট না থাকে। আমার রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, যখন আমার দেশের সংবিধানের ওপর হাত পড়ছে, যখন আমার দেশের সহনাগরিকদের ওপর হাত পড়ছে, আমি আমার রাজনৈতিক পরিচয়টা ওই মঞ্চের বাইরে আমার রাজনৈতিক জামাটা খুলে এসে এই মঞ্চেতে কিন্তু আপনাদের এই আন্দোলনের একজন সহযোদ্ধা হিসাবে সংহতি জানিয়ে যাব। আমি এসেছি আমার দেশের সহনাগরিকদের একটা আন্দোলন, আমার দেশের সহনাগরিকরা যখন বিপদে, তখন দেশের একজন সুস্থ গণতন্ত্রপ্রিয় স্বাভাবিক মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। তাই আমি আপনাদেরই একজন, আমি কোনো বিশেষ কেউ নই। আমার আগে বক্তব্য রেখে গেছেন অল ইন্ডিয়া তৌহিদি জনতার হাসিবুরদা বা সারোয়ারদা, একটু আগেই খুব সুন্দর বললেন। ওয়াকফ আইন সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ কথা তারা অলরেডি বলে দিয়েছেন। আমার আর নতুন করে বলার সত্যি কিছু নেই। আপনারা অপেক্ষা করছেন যার জন্য, তিনি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। সেইটুকু সময় আমার জন্য বরাদ্দ রয়েছে, আমি কয়েকটা কথা বলে যাই। আজকে এই অনুষ্ঠানটায় যখন আমাকে আপনাদের তরফ থেকে হাফিজুলদা প্রথম আমাকে ফোন করে আমন্ত্রণ জানান, আমাকে জানান যে এই যে অনুষ্ঠানটা হবে পেহেলগাঁওতে, আমাদের দেশের কয়েকজন নিরীহ সহনাগরিক জঙ্গিদের হাতে নৃশংসভাবে মৃত্যুবরণ করেছেন। বিশ্বাস করুন, এই যে 26 জন মারা গেছে, এই 26 জন আমরা যে কেউ হতে পারতাম। এটা আমি আপনিও হতে পারতাম, কারণ আমাদের প্রত্যেকেরই স্বপ্ন যে এই পৃথিবীর মধ্যে যদি কোনো স্বর্গ থেকে থাকে, সেই স্বর্গের নাম হচ্ছে আমাদের ভূস্বর্গ কাশ্মীর। আর আমাদের প্রত্যেকের স্বপ্ন যে জীবনে একবার অন্তত কাশ্মীরটা কেমন সেটা দেখে আসি। সেই কাশ্মীরে বেড়াতে গিয়ে আমাদেরই বাড়ির কয়েকজন ভাই বোন সহনাগরিক এই রকম নৃশংস গণহত্যার সম্মুখীন হলো। আজকে এই অনুষ্ঠান সেই যারা প্রাণ হারালো, যাদের অকালে প্রাণ চলে গেল, তাদেরকে স্মরণ করারও একটা পবিত্র অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের মঞ্চ থেকে আমি একজন ভারতীয় হিসাবে বলে যেতে চাই, আমার জন্মসূত্রে আমি কোন ধর্মের সেটা বড় কথা নয়। সেই দিন যারা ওখানে বন্দুক হাতে গিয়ে আমার আপনার বাড়ির ভাইদের খুন করেছে, তারা যে ধর্মেরই হোক, তাদেরকে আমরা কেউ মানুষ বলে মনে করি না, তাদেরকে আমরা জঘন্য পশুর থেকেও ঘৃণিত বলে মনে করি। তাই গোটা ভারতবর্ষের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সমস্ত মানুষ সেই দিন কিন্তু রাস্তায় নেমে গিয়েছিল এই জঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আর সমস্ত দেশের নাগরিকরা কিন্তু এক হয়ে গর্জে উঠেছিল যাতে এই জঙ্গিবাদকে যেভাবে হোক শেষ করা যায়। আমাদের ভারতবর্ষের আপামর জনগণ সেদিন দেখিয়ে দিয়েছিল যে আমরা এক হতে পারি। আজকে এই যে ওয়াকফ আইন, এই ওয়াকফ আইন নিয়েও কিন্তু আমাদের দেশের আপামর জনগণ কিন্তু পথে নেমেছে। কেউ যদি মনে করে থাকে যে ওয়াকফ ব্যাপারটা তো ইসলামের ব্যাপার, ওয়াকফ ব্যাপারটা তো মুসলমানদের ব্যাপার, তাদেরকে বলে রাখি, না বন্ধু, এটা আমার দেশের ব্যাপার, এটা আমার দেশের জনগণের
দেশের সংবিধানের ব্যাপার। তাই আমাদের দেশের 140 কোটি নাগরিকের প্রত্যেকের এটা সাংবিধানিক কর্তব্য। আমরা একটা আন্দোলনের সাথী হওয়ার জন্য এসেছি, তো আন্দোলনে আমাদেরকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তো তাহলে দয়া করে সেই ডিসিপ্লিনটা বজায় রাখার ব্যবস্থা আপনারা করুন, একটু সামনে এসে বসুন। কারণ মনে রাখবেন, ডিসিপ্লিন ছাড়া পৃথিবীতে কোনো যুদ্ধ জেতা যায়নি, যাবে না। তাই আমাদের এই লড়াইয়ের ডিসিপ্লিন আমরা সবার আগে মেনটেন করব। বন্ধু, যে কথা বলছিলাম, এই একটা শান্ত সুন্দর দেশে হঠাৎ করে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী মুসলমানদের ভালো করার এত তার ইচ্ছে জাগলো কেন? উনি বলেছেন না, মুসলমানদের ভালো করার জন্যই নাকি এই ওয়াকফ সংশোধনী আইন করা হয়েছে। আসল কথাটা জেনে রাখুন, 2024 সালের নির্বাচনের আগে মোদিজি যখন এই বাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছিলেন, ভারতীয় জনতা পার্টির সব বড় বড় নেতা যারা রয়েছেন, আপনাদের এই জেলারও রয়েছেন খুব বড় নেতা, শান্তিকুঞ্জে বসে যারা অশান্তি পাকানোর প্ল্যান করে, তারা বলেছিল যে এই ভারতবর্ষে হিন্দুদের জাগাতে হবে, তবেই গিয়ে ভারতবর্ষের নাকি উন্নতি হবে। একটা সেকুলার দেশ ভারতবর্ষ, এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলের সমান অধিকার রয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? আমি একজন হিন্দু হয়ে বলছি, দেখলাম আমাদের হিন্দুদের যখন মোদিজি জাগাতে চাইছেন, সেই সময় আমার হিন্দু ভাইদের, এমনকি মুসলমান ভাইদের, খ্রিস্টান ভাইদের, শিখ ভাইদের, আদিবাসী ভাইদের সকলের গ্যাসের দামটা কিন্তু 950 টাকা হয়ে গেল। আমাদের প্রত্যেকের হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলকে পেট্রোলটা কিন্তু 100 টাকার ওপর দিয়ে কিনতে হলো। আমাদের প্রত্যেকের বাড়িতে যে বৃদ্ধ বাবা মা রয়েছেন, তাদের যে ওষুধগুলো রয়েছে, যে ওষুধগুলো ছাড়া তারা একটা দিনও ভালো থাকতে পারেন না, সেই ওষুধের দাম 3 গুণ 4 গুণ হয়ে গেল। তখন ভারতবর্ষের আপামর হিন্দু প্রকৃত অর্থে জেগে উঠল। আর সেই জেগে ওঠার জন্য 2024 সালে ভারতীয় জনতা পার্টির সরকারটা 303 থেকে পড়ে গিয়ে 243 হয়ে গেল। এইটা কিন্তু আপনারা সকলে জেগে উঠেছিলেন, গোটা ভারতবাসী হিন্দু মুসলিম নির্বিশেষে জেগে উঠেছিল বলেই কিন্তু সেটা সম্ভব হয়েছিল। নরেন্দ্র মোদী দেখলেন এই তো মহা মুশকিল, হিন্দুরা জেগে উঠলো, আমার এই যে প্যাঁচ আমরা করছিলাম, এই যে গ্যাসের দাম 950 হয়ে গিয়েছিল, তেলের দাম 100 হয়ে গিয়েছিল, হিন্দুরা তো এসব ধরে ফেলছে, জেগে উঠে তো আমার 303 থেকে 243 হয়ে গেল। এরপর যদি আরো জেগে যায় তাহলে তো 243টা এবারে যাও বা কোনো মতে ক্ষমতায় টিকে থেকেছি, পরের বারে তো আর ক্ষমতায় টিকে থাকতে পারবো না। তাহলে একটা কিছু আরো প্যাচ করতে হবে, আরো বৃহত্তর ষড়যন্ত্র করতে হবে। আর সেই বৃহত্তর ষড়যন্ত্রের নাম এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে গোটা ভারতবর্ষের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই কিন্তু গর্জে উঠেছে। বন্ধু, এটা ঠিক কথা, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এবং আপনারা প্রত্যেকেই হয়তো আমার রাজনৈতিক পরিচয় জানেন। আমাকে পরশুদিন হাফিজুল্লাহ ফোন করেছিলেন, আমি তাকে একটা কথাই বলেছিলাম, আমার রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, যখন আমার দেশের সংবিধানের উপর হাত পড়ছে, যখন আমার দেশের সহনাগরিকদের উপর হাত পড়ছে, আমি আমার রাজনৈতিক পরিচয়টা ওই মঞ্চের বাইরে আমার রাজনৈতিক জামাটা খুলে এসে এই মঞ্চেতে কিন্তু আপনাদের এই আন্দোলনের একজন সহযোদ্ধা হিসাবে সংহতি জানিয়ে যাব। একটা কথা মাথায় রাখবেন বন্ধু,
এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, সেইটা নিয়ে গোটা ভারতবর্ষে যখন সবাই আন্দোলন করার চেষ্টা করছে, সেই অবস্থায় যখন মোদিজি দেখতে পাচ্ছেন এ তো মুশকিলে পড়ে গেল, এ তো বিল তো আমি রাতের অন্ধকারে পাশ করিয়ে দিলাম, ভোর রাত্রে পাশ করিয়ে দিলাম বিলটা, কিন্তু সেই বিলটা ইমপ্লিমেন্ট করব কি করে? যেখানে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি সেখানেই তো হিন্দু মুসলিম সবাই একসঙ্গে লড়ে যাচ্ছে। কেন লড়ে যাবে না বলুন? এই ওয়াকফ সম্পত্তি কি শুধু মুসলমানদের সম্পত্তি? তাতে আমাদের দেশের সহনাগরিকদের কোনো অধিকার নেই? না বন্ধু, আপনি গিয়ে দেখুন কলকাতার বাক্সার কাছে যে ইসলামিয়া হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে চিকিৎসা করানোর জন্য কি কারো জাত ধর্ম জিজ্ঞাসা করা হয়? না, করা হয় না, কারণ এই ওয়াকফ সম্পত্তি দেশের প্রতিটা মানুষের জন্য। আলিয়া ইউনিভার্সিটিতে শুধু মুসলমানরা পড়াশোনা করতে যায়, হিন্দু ছেলেরা পড়াশোনা করতে যায় না? অবশ্যই যায়। আজকে এরা ওয়াকফ সম্পত্তিটা কেড়ে নেওয়ার ধান্দা করছে, তার জন্য হিন্দু মুসলিম সবাই গর্জে উঠছে। কেন গর্জে উঠছে? কারণ আমরা যারা হিন্দু রয়েছি আমরা শিওরে সমন দেখছি। কেন? কারণ ওই একটা প্রবাদ রয়েছে না, ঘুঁটে পড়ে গোবর হাসে। আজ আপনাদের ওয়াকফ সম্পত্তির উপর হাত পড়েছে, আর যদি আমরা হিন্দুরা আপনাদের পাশে না দাঁড়াই, দুদিন পরে ওরা আমার শনি মন্দিরের ওপর হাত দেবে, ওরা আমার শীতলা মন্দিরের ওপর হাত দেবে, আমার দেবত্ব সম্পত্তি গ্রাস করবে। সেদিন কিন্তু আর আমাকে রুখে দাঁড়ানোর জায়গা দেবে না ওরা। তাই আজকে আমাদের পবিত্র কর্তব্য, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই এই ওয়াকফ আন্দোলনে আপনাদের পাশে এসে দাঁড়ানোর। তাই আমরা সবাই আপনাদের পাশে আছি। আর যখন মোদি দেখছে যে এই ওয়াকফ আন্দোলনকে কোনোভাবে বশ মানানো যাচ্ছে না, তখন আপনি দেখে নিন এই যে পেহেলগাঁওতে একটা জঘন্য নারকীয় ঘটনা ঘটলো, সেইটাকেও কেমন রাজনৈতিক ভাবে এরা ব্যবহার করলো। এতটাই নির্লজ্জ, এতটাই দোকান কাটা এরা। দেশের এতজন সহনাগরিককে আমরা হারালাম, তারা সেইটা রাজনৈতিক ভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য তারা ব্যবহার করতে শুরু করলো। গোটা দেশ জুড়ে মুসলমানদের বেছে বেছে টার্গেট করা শুরু করলো। তারপর অপারেশন সিন্দুর হলো, আপনারা সকলেই জানেন। ভারতবর্ষের প্রতিটা মানুষ সেই দিন ভারতবর্ষের সেনার পাশে দাঁড়িয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ভারতবর্ষের সেনাবাহিনীর যে সাফল্য, সেটা মোদিজি নিজের সাফল্য বলে দেখানোর চেষ্টা করছেন। যিনি নিজের স্ত্রীকে সিঁদুর পরাননি, তিনি আজকে বাড়ি বাড়ি তার কর্মীদের পাঠাচ্ছে, তার কার্যকর্তাদের পাঠাচ্ছে আমাদের বাড়ির মা বোনেদের সিঁদুর দেওয়ার জন্য। লজ্জা করে না এদের? তারা বলে দিল কি না, পাকিস্তানে জল বন্ধ করে দিয়েছে। এই তো শুনেছিলাম যখন ওই বালাকোট হয়েছিল, যখন ওই উড়িতে হয়েছিল, তখনও নাকি জল বন্ধ করে দিয়েছিল। তা আজকে জলটা খুললো কে? প্রশ্নটা তো এই জায়গাটাতেই আসছে। জল যদি সেই সময়, সেই পুলওয়ামা কাণ্ডের সময় যদি জল বন্ধ করে দিয়ে থাকে, তাহলে আবার জলটা খুললো কারা? নতুন করে নাটক হচ্ছে আপনার। যখন দেখছেন যে ওয়াকফ আন্দোলন নিয়ে গোটা দেশের মানুষ আন্দোলনের পথে নেমেছে, তখন মানুষের নজর ঘোরানোর জন্য এই সব হচ্ছে। দেশের মানুষ এটা বুঝতে পেরে গেছে, আপনার নাটক আর চলবে না। মোদিজি, এই মাঠে উপস্থিত আমার সকল ভাই বন্ধুদের বলছি, মনে রাখবেন 2024 সালে আপনারা এক হয়েছিলেন, তাই এই ভারতীয় জনতা পার্টিকে একটু নাড়ানো গেছে, তাদেরকে এখনো তাড়ানো যায়নি। তাই আপনারা নিশ্চিন্তে ঘরে বসে থাকবেন না, আপনারা এখনো পথে নামুন, লড়াই করুন। আমরা ততদিন পর্যন্ত শান্তিতে ঘুমাবো না যতদিন না এই ভারতীয় জনতা পার্টিকে দেশ থেকে তাড়াতে পাচ্ছি। এইটাই আমাদের লক্ষ্য হবে, এবং সেই লক্ষ্যের এই ওয়াকফ আন্দোলন হবে একটা বড় প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে দেশের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলেই রয়েছে। রাজনৈতিক কথা হয়তো বলবো না, কিন্তু তবু একটা কথা বলে যাই, মনে রাখবেন
একটার পর একটা বাঁধ ভেঙে যাচ্ছে, একটার পর একটা দুর্গের পতন হচ্ছে। আপনারা দেখে যাচ্ছেন যে যত বিরোধী রাজ্য রয়েছে, একটার পর একটা রাজ্য ভারতীয় জনতা পার্টি ছলে বলে কৌশলে কেড়ে নিচ্ছে। দিল্লি দখল হয়ে গেছে, এর মধ্যে টিম টিম করে এই পূর্ব ভারতে টিকে রয়েছে এই আমার আপনার রাজ্য পশ্চিমবঙ্গ। আন্দোলন আমাদের করতে হবে, কারণ পথই আমাদের পথ দেখাবে, লড়াই আন্দোলনই আমাদেরকে রাস্তা দেখাবে। আন্দোলন আমাদের করতে হবে, কিন্তু শুরুতে যে কথা বলেছিলাম ডিসিপ্লিনটা মেনটেন করে যাবেন, কারণ এইটাই শেষ বাঁধ। এই বাঁধটা, এই দুর্গটার পতন ঘটলে কিন্তু আর পা রাখার জায়গা থাকবে না। তাই এই রাজ্যটাকেও আমাদেরকে বুক দিয়ে আগলাতে হবে, বুক দিয়ে আগলাতে হবে। কারণ এই মোদী সরকারের বিরুদ্ধে, এই অমিত শাহের বিরুদ্ধে, এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমাদেরকে আরো তীব্রতর গণ আন্দোলন করার জন্যই আমাদেরকে এই রাজ্যটাকে রক্ষা করতে হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে। সেই নাদির শাহ এসেছিল ভারত আক্রমণ করার জন্য, সেই আহমদ শাহ আফজালি এসেছিল ভারত আক্রমণ করার জন্য। আজকে অমিত শাহ আবার আসতে শুরু করেছে এই ভারতবর্ষে। বন্ধু, আপনারা জোট বাঁধুন, এই রাজ্যে 1 ইঞ্চি জমিও যেন অমিত শাহের জন্য আর তার দলের কারো জন্য যেন 1 ইঞ্চি জমিও আর অবশিষ্ট না থাকে। এইটুকু অঙ্গীকার করে আপনাদের আন্দোলনের সফলতা কামনা করে এই দেশের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্য এবং এই সম্প্রীতি যাতে চিরকালীন হয় এই আশা রেখে, এবং আমাদের দেশের সংবিধান, দেশের স্বাধীনতা, দেশের এই যে সৌহার্দ্য, এইটা যাতে চিরকাল বজায় থাকে এই কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ওয়াকফ আন্দোলন দীর্ঘজীবী হোক, শুধু দীর্ঘজীবী নয়, আপনাদের এই গণ আন্দোলন সফল হোক, সফল হোক, সফল হোক। কারণ এই আন্দোলন শুধু ওয়াকফ আন্দোলন নয়, এই আন্দোলন দেশের সংবিধান রক্ষা করার আন্দোলন, এই আন্দোলন দেশের স্বাধীনতা রক্ষার আন্দোলন। এই আন্দোলন আমাদেরকে জিততেই হবে, জিততেই হবে, জিততেই হবে। ধন্যবাদ।